সাবস্ক্রাইব করো কমার্স লেসন এবং বেল আইকন প্রেস করে প্রতিটি ভিডিওর প্রথম দর্শক হওয়ার সুযোগ পাও। আজকের ভিডিওতে আমরা নিমাই বাগচি স্যারের বই থেকে ইউনিট 1 এর আন্ডারে চ্যাপ্টার 4 অর্থাৎ ভ্যালুয়েশন প্রিন্সিপালস, অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড অ্যান্ড জিএসটি এই চ্যাপ্টারটার কিছু ছোট ছোট এমসিকিউ সলিউশন এবং কেস স্টাডি দেখে নেব। তোমরা যারা এর আগের ভিডিওগুলো দেখোনি তাদের জন্য ভিডিওর লিঙ্ক ওপরের আই বাটনে দেওয়া থাকলো। তাহলে আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। এমসিকিউ এর সলিউশন দেখার আগে আমরা কয়েকটা কনসেপ্ট খুব ভালো করে বুঝে নিই। এখানে সবার আগে আমরা দেখব ভ্যালুয়েশন প্রিন্সিপাল। তো ভ্যালুয়েশন প্রিন্সিপালে আমাদের চারটে কনসেপ্ট খুব ভালো করে দেখে নিতে হবে। 1 নম্বর হলো হিস্টোরিক্যাল কস্ট, 2 নম্বর রিয়েলাইজেবল ভ্যালু, 3 নম্বর কারেন্ট কস্ট বা রিপ্লেসমেন্ট কস্ট, আর 4 নম্বর হলো প্রেজেন্ট ভ্যালু। তো সবার আগে আসি হিস্টোরিক্যাল কস্ট। হিস্টোরিক্যাল কস্ট বলতে কি বোঝায়? হিস্টোরিক্যাল কস্ট বলতে বোঝায় পারচেজ প্রাইস অফ গুডস বা অ্যাসেটস। গুডস বা অ্যাসেট যে দামে কেনা হয়েছে তাকেই বলে তার হিস্টোরিক্যাল কস্ট। নেক্সট আসি রিয়েলাইজেবল ভ্যালু। তো রিয়েলাইজেবল ভ্যালু বলতে কি বোঝায়? সেল প্রাইস অফ গুডস বা অ্যাসেটস। তো অ্যাসেটস বা গুডস যে দামে বিক্রি করা হয়েছে তাকেই বলা হয় রিয়েলাইজেবল ভ্যালু। এবারে অনেক সময় দেখা যায় গুডস বা অ্যাসেটস বিক্রি করতে গিয়ে কিছু খরচা এক্সট্রা করে করতে হচ্ছে। তো সেক্ষেত্রে নেট রিয়েলাইজেবল ভ্যালুর ফর্মুলা হবে সেল প্রাইস মাইনাস কস্ট অফ সেলিং, অর্থাৎ সেল করে যা টাকা পাওয়া যাচ্ছে মাইনাস ওই সেলটা করতে গিয়ে আমাদের এক্সট্রা করে যে খরচাটা হয়েছে। আচ্ছা, নেক্সট থার্ড কনসেপ্ট কারেন্ট কস্ট বা রিপ্লেসমেন্ট কস্ট। কারেন্ট কস্ট বলতে বোঝায় কস্ট রিকোয়ার্ড টু রিপ্লেস অ্যান অ্যাসেট ইন কারেন্ট পিরিয়ড। কারেন্ট পিরিয়ডে কোনো একটা অ্যাসেটকে রিপ্লেস করতে যা কস্ট লাগবে সেটাকেই বলা হবে কারেন্ট কস্ট বা রিপ্লেসমেন্ট কস্ট। কারেন্ট কস্ট বা রিপ্লেসমেন্ট কস্টের ফর্মুলা হলো কারেন্ট পারচেজ প্রাইস মাইনাস ডেপ্রিসিয়েশন। নেক্সট আমরা চলে আসি প্রেজেন্ট ভ্যালু। প্রেজেন্ট ভ্যালু বলতে কি বোঝায়? প্রেজেন্ট ভ্যালু বলতে বোঝায় ডিসকাউন্টেড ভ্যালু অফ ফিউচার ক্যাশ ইনফ্লোজ ইন কারেন্ট পিরিয়ড। অর্থাৎ ফিউচারে যে ক্যাশগুলো আমরা পাবো, ফিউচারে যে ক্যাশের ইনফ্লো হবে সেইগুলোকে যদি আমরা ডিসকাউন্ট করে কারেন্ট ভ্যালুতে আনি অর্থাৎ প্রেজেন্ট ভ্যালুতে আনি সেটাকেই আমরা বলবো প্রেজেন্ট ভ্যালু। তো এটার ফর্মুলা হলো a ডিভাইডেড বাই 100 প্লাস r ব্র্যাকেট ক্লোজ পার্সেন্টেজ আবার ব্র্যাকেট ক্লোজ টু দি পাওয়ার n। এবারে এখানে এ বলতে বোঝায় ফিউচার ক্যাশ ইনফ্লো, অর্থাৎ ফিউচারে যে আমরা ক্যাশগুলো রিসিভ করব সেইটা, আর বলতে বোঝায় ডিসকাউন্টিং রেট, আর এন বলতে বোঝায় নাম্বার অফ ইয়ার্স। নেক্সট আমরা জিএসটির কনসেপ্টটা বুঝে নিই। জিএসটির ফুল ফর্ম হলো গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স, অর্থাৎ গুডস বা সার্ভিসের ওপরে যে ট্যাক্সটা লাগু হয় সেটাকে আমরা বলবো গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স বা শর্টে জিএসটি। এবারে যে গুডস আর সার্ভিসটা পারচেস করে তাকে পে করতে হয় ইনপুট জিএসটি, অর্থাৎ পারচেসার অফ গুডস অ্যান্ড সার্ভিস পেজ ইনপুট জিএসটি। আর যে গুডস বা সার্ভিসটা সেল করে সে যে ট্যাক্সটা কালেক্ট করে তাকে বলা হয় আউটপুট জিএসটি, অর্থাৎ সেলার অফ গুডস অ্যান্ড সার্ভিস কালেক্টস আউটপুট জিএসটি। এবারে আমরা তিনটে কনসেপ্ট একটু বুঝে নিই। এবার জিএসটিটা কিভাবে লাগু হয় বা কিভাবে লেভি করা হয়। তো এখানে সবার ফার্স্টে আসে ইন্ট্রাস্টেট সাপ্লাই। ইন্ট্রাস্টেট সাপ্লাই মানে কি বোঝায়? সাপ্লাই অফ গুডস অ্যান্ড সার্ভিসেস উইদিন দি স্টেট। এবারে গুডস যে কেনা বেচাটা হচ্ছে তার জন্য গুডস বা সার্ভিস যে সাপ্লাইটা হবে সেটা যদি উইদিন দি স্টেট হয়, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলেই পারচেস করা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের কোনো সেলারের থেকে, তাহলে সেটা হয়ে যাচ্ছে ইন্ট্রাস্টেট সাপ্লাই। তো এক্ষেত্রে জিএসটি কিভাবে চার্জ করা হয় সেটা আমরা দেখে নিই। তো এখানে জিএসটি ইকুয়ালি ডিভাইড করে দেওয়া হয় সিজিএসটি এবং এসজিএসটির মধ্যে, অর্থাৎ ইন্ট্রাস্টেট সাপ্লাই হলে জিএসটিকে সিজিএসটি এবং এসজিএসটিতে ইকুয়ালি ডিভাইড করা হয়। ধরে নাও 12% হচ্ছে জিএসটি রেট, তাহলে যেহেতু ইন্ট্রাস্টেট সাপ্লাই তো সেই 12%কে 6% সিজিএসটি এবং 6% এসজিএসটিতে ভাগ করে দেওয়া হবে। এবারে সিজিএসটির ফুল ফর্ম হলো সেন্ট্রাল গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স,
আর এসজিএসটির ফুল ফর্ম হলো স্টেট গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স। সেকেন্ড হলো ইন্ট্রা ইউনিয়ন টেরিটরি সাপ্লাই। এটা বলতে কি বোঝায়? সাপ্লাই অফ গুডস অ্যান্ড সার্ভিসেস উইদিন দি ইউনিয়ন টেরিটরি। মানে ইউনিয়ন টেরিটরির মধ্যে যদি গুডস বা সার্ভিসেস সাপ্লাই হয় সেটাকে আমরা বলবো ইন্ট্রা ইউনিয়ন টেরিটরি সাপ্লাই। তো এক্ষেত্রে কি হয়? এক্ষেত্রেও সেম নিয়ম, জিএসটিটা ডিভাইড হয়ে যায় ইকুয়ালি বিটুইন সিজিএসটি অ্যান্ড ইউটিজিএসটি। তো সিজিএসটির ফুল ফর্ম তো আমরা আগেই জানি যে সেন্ট্রাল গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স। ইউটিজিএসটির ফুল ফর্ম হলো ইউনিয়ন টেরিটরি গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স। তো এখানেও সেম নিয়ম, ধরো 12% রেটে যদি জিএসটি থাকে সেটা ইকুয়ালি ডিভাইড হয়ে যাবে 6% সিজিএসটি এবং 6% ইউটিজিএসটিতে। এবারে লাস্ট আসছে ইন্টার স্টেট সাপ্লাই। ইন্টার স্টেট সাপ্লাই বলতে কি বোঝায়? সাপ্লাই অফ গুডস অ্যান্ড সার্ভিসেস আউটসাইড দ্য স্টেট। যদি গুডস বা সার্ভিসেসটা একটা স্টেট থেকে অন্য স্টেটে সাপ্লাই করা হয়, মানে যে পারচেস করছে সে অন্য স্টেট থেকে পারচেস করছে, তো সেক্ষেত্রে সেটাকে আমরা বলবো ইন্টার স্টেট সাপ্লাই। ইন কেস অফ ইন্টারস্টেট সাপ্লাই আইজিএসটি ইজ লেভিড, অর্থাৎ শুধুমাত্র আইজিএসটি চার্জ করা হয়। আইজিএসটির ফুল ফর্ম হলো ইন্টিগ্রেটেড গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স। অর্থাৎ জিএসটি রেট যদি 12% হয় তাহলে সেই 12%টা পুরোটাই যাবে আইজিএসটিতে। এবারে আমরা চলে আসি এমসিকিউ সলিউশনে, নিমাই বাগচি স্যারের বই থেকে 100 নম্বর পেজ। তোমরা যারা বাংলাটা দেখবে তাদের জন্য রাইট হ্যান্ড সাইডে বাংলাটা রয়েছে, তোমরা এখান দিয়ে দেখতে পারো। আমি ইংলিশটা থেকেই সলিউশন করাচ্ছি। এখানে 5 নম্বরে কি বলেছে দেখে নি। বলেছে এ মেশিন ওয়াজ পারচেজ ফর ₹50,000 অ্যান্ড ₹4,000 ওয়াজ পেড অন অ্যাকাউন্ট অফ ক্যারিং কস্ট ফর ব্রিঙ্গিং দি মেশিন। তো এখানে 50,000 দিয়ে একটা মেশিন কেনা হয়েছে এবং 4,000 পে করা হয়েছে সেই মেশিনটাকে বয়ে আনার জন্য। মেশিনটাকে বয়ে ফ্যাক্টরিতে আনার জন্য 4,000 পে করা হয়েছে। ₹2,500 ওয়াজ পেড অ্যাজ ওয়েজেস ফর ইনস্টলেশন অফ দি মেশিন। এবারে সেই মেশিনটা শুধু বয়ে আনলে তো হবে না, সেটা ফ্যাক্টরিতে ইনস্টলও করতে হবে। তো সেই ফ্যাক্টরিতে ইনস্টল করার জন্য ইনস্টলেশন চার্জ বাবদ 2,500 খরচা হয়েছে। দ্য হিস্টোরিক্যাল কস্ট অফ দি মেশিন ইজ, হিস্টোরিক্যাল কস্ট বলতে যে দামে মেশিনটাকে কেনা হয়েছে। তো এখানে মেশিনটাকে কেনা হয়েছে তো 50,000, কিন্তু মেশিনটা পুরোপুরি কাজে না লাগানো পর্যন্ত আমরা সেটাকে হিস্টোরিক্যাল কস্ট ধরতে পারবো না। তাহলে এখানে 50,000 প্লাস 4,000 প্লাস 2,500 এই পুরো কাজটা করা হলে তবেই মেশিনটাকে কি করা হচ্ছে না আমরা ইউজে নিতে পারছি। তাহলে এই তিনটে অ্যাড করতে হবে। তাহলে 50,000 প্লাস 4,000 প্লাস 2,500 মানে 56,500। সি হবে আমাদের অ্যান্সার। নেক্সট আমরা 8 দাগের এমসিকিউতে চলে আসি। এ মেশিন ইজ পারচেজড অ্যাট এ কস্ট ₹4,00,000 অন 1/4/2021 অ্যান্ড ডেপ্রিসিয়েশন ইজ চার্জ অ্যাট দ্য রেট 10% পার অ্যানাম। তো একটা মেশিন কেনা হয়েছে 4 লাখ টাকা দিয়ে 1/4/2021 এবং তার উপর ডেপ্রিসিয়েশন চার্জ করা হয় প্রতি বছর 10% করে রেটে অন কস্টের ওপরে চার্জ করা হয়, মানে 4 লাখের ওপরই প্রত্যেক বছর 10% রেটে চার্জ করা হয়। If same machine can be purchased on 1/4/2024 for ₹5 lakh, এবারে যদি ওই সেম মেশিনই 1/4/2024 তারিখে 5 লাখ টাকা দিয়ে কেনা সম্ভব বা কেনা যায়, then the current cost of the existing machine will be, তাহলে এই মেশিনটা যেটা রয়েছে তার কারেন্ট কস্ট অফ এক্সিস্টিং মেশিন কত হবে, অর্থাৎ এই মেশিনটাকে রিপ্লেস করতে কত খরচ হবে। তো এটার কনসেপ্ট আমরা প্রথমেই দেখলাম, কারেন্ট কস্ট বা রিপ্লেসমেন্ট কস্ট বলতে কি বোঝায়। তো এখানে আমরা সেটা অ্যাপ্লাই করেই আমরা এটার সলিউশনটা দেখে নিই। তো সলিউশনটা আমি সলভ করেই রেখেছি, তোমরা একবার দেখে নাও। তো এখানে দেখো কারেন্ট কস্ট অফ এক্সিস্টিং মেশিন, এই যে নতুন মেশিনটা রয়েছে এখন কিনতে গেলে মেশিনটার খরচ পড়বে কত, 5 লাখ টাকা। তাহলে সেই 5 লাখ টাকাটা আমরা নেব ইনটু এই মেশিনটার ওপরে 3 বছর টাইম চলে গেছে, অর্থাৎ 1/4/2021 4 লাখ টাকা দিয়ে কেনা হয়েছিল, তারপরে সেটা ডেপ্রিসিয়েশন 3 বার পড়বে। একবার পড়বে হচ্ছে 31/3/2022, তারপরে পড়বে 31/3/2023 আর 31/3/2024। তাহলে 3 বছর ডেপ্রিসিয়েশন পড়বে। এবারে 3 বছর 10% রেটেই যদি ডেপ্রিসিয়েশন পড়ে তাহলে বেসিক্যালি অন কস্ট বলা থাকলে এটা স্ট্রেট লাইন মেথড বোঝায়। তো আমরা ডাইরেক্ট আমরা কি করে নিচ্ছি, 3 বছর 10% করে কমছে, তাহলে 3 বছরে 10% মানে 10% ইন্টু 3 মানে 30% কমে যাচ্ছে 100% থেকে।
তাহলে আমরা ডাইরেক্ট 5 লাখের সাথে 70% মাল্টিপ্লাই করে দিচ্ছি, তাহলে আমরা অ্যান্সার পেয়ে যাচ্ছি ₹3,50,000। এবার এই 70%-এ কীভাবে বেরোলো সেটা আমি পাশেই দেখিয়ে দিয়েছি, তোমরা দেখে নিতে পারো। সেটা হচ্ছে 100% থেকে ডেপ্রিসিয়েশন আমরা বাদ দিয়ে দিলাম। ডেপ্রিসিয়েশন 10% রেটে 3 বছর চার্জ হচ্ছে, তাহলে 100% থেকে 30% মাইনাস করলে 70% হয়। তো এটা করে করলে আরও শর্টে হয়ে যাচ্ছে, তো 3,50,000। তো 3,50,000 আমাদের ডি পয়েন্টে ছিল, তাহলে ডি হবে আমাদের অ্যান্সার। আচ্ছা, নেক্সট আমরা চলে আসি 11-এ। 11-এ বলেছে হোয়াট ইজ দ্য প্রেজেন্ট ভ্যালু অফ ₹1,12,000 রিসিভেবল আফটার 1 year ইফ দি ডিসকাউন্ট রেট ইজ 12% পার অ্যানাম। তো এখানে বলছে যদি আমরা 1 বছর পরে 1,12,000 টাকা পাই, তাহলে সেটার ভ্যালু আজকের দিনে কত হবে? ঠিক আছে, তাহলে 1,12,000 টাকা যদি 1 বছর পরে পাই, মানে এটা হচ্ছে আমাদের ফিউচার ক্যাশ ইনফ্লো বলে দিয়েছে 1,12,000 টাকা, আর 10% হচ্ছে ডেপ্রিসিয়েশন রেট, 10% হচ্ছে ডিসকাউন্টিং রেট। এবার আমরা সলিউশনটা দেখে নিই। তো এখানে আমরা ফর্মুলা দেখে নিয়েছিলাম, তো 1,12,000 টাকা হচ্ছে 1 বছর পরে পাবো, আর এখন 12% হচ্ছে ডিসকাউন্টিং রেট, তাহলে 100 প্লাস 12 করে নেবো, তাহলে 112% হয়ে যাচ্ছে। এবারে যেহেতু 1 বছর পরেই পাচ্ছি, সেজন্য 112% একবারই হচ্ছে, তাহলে 1,12,000 ডিভাইডেড বাই 112% করে আমরা পাচ্ছি ₹1,00,000। তাহলে এটাই হবে আমাদের অ্যান্সার, তাহলে অ্যান্সার হচ্ছে অপশন সি, ₹1,00,000। আচ্ছা, নেক্সট আমরা চলে আসি 12-এ। এখানে বলেছে হোয়াট ইজ দি প্রেজেন্ট ভ্যালু অফ ₹96,800 রিসিভেবল আফটার 2 years ফ্রম নাও ইফ দি ডিসকাউন্ট রেট ইজ 10% পার অ্যানাম। তো এটাও সেম অঙ্কই দিয়েছে। আগের অঙ্কটা যেটা ছিল ওটা 1 বছর পরে ছিল, এটা 2 বছর পরে বলেছে। তাহলে 2 বছর পরে যদি 96,800 পাওয়া যায়, সেটার ভ্যালু আজকে কত হবে যদি ডিসকাউন্টিং রেট হয় 10%? তাহলে সেমভাবেই আমরা সলভ করব। তো দেখো 2 বছর পরে আমরা কত পাচ্ছি, ভ্যালু 96,800, আর ডিসকাউন্টিং রেট হচ্ছে 10%, তাহলে 100-এর সাথে প্লাস করে দেবো, তাহলে 110% হচ্ছে। এবারে যেহেতু আমরা ভ্যালুটা পাচ্ছি 2 বছর পরে, তাহলে নিচে দুবার ডিভাইড করব, তাহলে 96,800 ডিভাইডেড বাই 110% ডিভাইডেড বাই 110%। তো ক্যালকুলেট যদি আমরা করি, এটার ভ্যালু আসছে ₹80,000। তো এটার অ্যান্সার হবে অপশন ডি, ₹80,000। আচ্ছা, নেক্সট আমরা চলে আসি 13-এ। 13-এ বলেছে ইফ দি রেট অফ ডিসকাউন্ট ইজ 10% পার অ্যানাম দি প্রেজেন্ট ভ্যালু অফ ₹1,99,650 রিসিভেবল আফটার 3 years ফ্রম নাও ইজ। এবারে এটাও সেম অঙ্ক, বলছে যদি 3 বছর পরে 1,99,650 পাই, আর ডিসকাউন্টিং রেট যদি 10% হয়, তাহলে তার প্রেজেন্ট ভ্যালু কত হবে? তো সেম অঙ্কই করব, নিচে 3 বার আসবে। তো দেখো 3 বছর পরে পাচ্ছি 1,99,650 ডিভাইডেড বাই 110% করে নেবো, কারণ ডিসকাউন্টিং রেট 10% ছিল, তো প্লাস করে দিলে 110% হয়। তো যেহেতু 3 বছর পরে পাবো, তাহলে 3 বার হবে, তাহলে ডিভাইডেড বাই 110% ডিভাইডেড বাই 110% ডিভাইডেড বাই 110%। তো এটা করলে আমরা পাচ্ছি ₹1,50,000। এটা 1,50,000 হবে, এটা লেখাটা ভুল হয়েছে। তো এটার অ্যান্সার হচ্ছে অপশন সি, ₹1,50,000। এবারে এখানে বলি, তোমরা এই লেখাটা দেখে বলতে পারো এখানে তো মাল্টিপ্লাই বলা আছে, আমি কেন বলছি ডিভাইড। তো এটা যখন তোমরা ক্যালকুলেটরে করবে, তখন কিন্তু 1,99,650 ডিভাইডেড বাই 110% ডিভাইডেড বাই 110% ডিভাইডেড বাই 110%ই করবে, না হলে কিন্তু অ্যান্সার বেরোবে না। এইগুলো তিনটেই ডিভাইড রয়েছে, তাহলে নিচে যদি থাকে তাহলে নিচে এগুলো মাল্টিপ্লাই রয়েছে। ঠিক আছে, এটা তোমাদের কনফিউশন হতে পারে, সেজন্য বলে দিলাম, এটা মাথায় রেখো। আচ্ছা, নেক্সট 14-এরটা। এখানে বলেছে এ মেশিন হ্যাজ বিন পারচেজড অ্যাট প্রেজেন্ট ফর ₹1,80,000। The expected life of the machine is 2 years and it will generate cash inflow of ₹88,000 at the end of first year and ₹1,45,200 at the end of second year. If the rate of discount is 10% per annum, the present value of the machine is। তো এখানেও সেম জিনিসই বলেছে, কিন্তু ফার্স্ট ইয়ারের পরে এত পাবে, আর ফার্স্ট ইয়ারের পরে পাবে হচ্ছে তোমার 88,000, আর সেকেন্ড ইয়ারের পরে পাবে 1,45,200। তো এগুলো ফিউচার ক্যাশ ইনফ্লোই রয়েছে, তো একইভাবে আমাদের করতে হবে। আর ডিসকাউন্ট রেটটা বলে দিয়েছে 10%, তাহলে প্রেজেন্ট ভ্যালুটা কত হবে? তো এখানে দেখো প্রেজেন্ট ভ্যালু অফ ক্যাশ ইনফ্লো ওটাই আমরা বার করছিলাম, প্রেজেন্ট ভ্যালুটাই বার করছিলাম।
তো ক্যাশ ইনফ্লো প্রথম বছরের পরে কত আছে 88,000, তাহলে 88,000 ডিভাইডেড বাই 110% হচ্ছে, কারণ এক বছর পরেই এটা পাওয়া যাবে, প্লাস 1,45,200 যেটা পাওয়া যাবে এটা 2 বছর পরে পাওয়া যাবে, তাহলে ডিভাইডেড বাই 110%, ডিভাইডেড বাই 110%, এটা দুবার হচ্ছে যেহেতু 2 বছর পরে পাওয়া যাবে। তাহলে এটাকে সলভ করে পাচ্ছি 80,000, এটাকে সলভ করে 1,20,000, এই দুটো অ্যাড করলে আমরা পাচ্ছি 2 লাখ। তাহলে 2 লাখ হচ্ছে আমাদের অ্যান্সার, তাহলে এখানে হবে অপশন ডি। নেক্সট আমরা ডাইরেক্ট কেস স্টাডিতে চলে আসছি, যেটা রয়েছে নিমাই বাগচি স্যারের বই থেকে 110 পেজের প্রথম কেস স্টাডি। তো এখানে বলেছে মিস্টার সমীর দাস ইজ এ ট্রেডার হু পারচেসড এ মেশিন ফর ₹12 lakh অন 1 April 2021 অ্যান্ড charged depreciation at the rate 10% per annum on cost. The machine can be sold for ₹8 lakh on 1/4/2024. তাহলে মিস্টার সমীর দাস একজন ট্রেডার যে একটা মেশিন পারচেস করেছে 12 লাখ টাকা দিয়ে 1 এপ্রিল 2021-এ, এবং সে প্রত্যেক বছর 10% রেটে কস্টের ওপর ডেপ্রিসিয়েশন চার্জ করে। এবারে মেশিনটাকে বলছে যে 1/4/2024-এ সোল্ড করা যাবে কত ভ্যালুতে, 8 লাখ টাকা ভ্যালুতে, অর্থাৎ সোল্ড করলে 8 লাখ টাকা পাওয়া যাবে। দি ডিসকাউন্টেড ভ্যালু অফ দি ফিউচার এক্সপেক্টেড ক্যাশ ইনফ্লোজ দ্যাট মে বি জেনারেটেড বাই দি মেশিন ইজ 15 লাখ। তো এইটার যদি আমরা ফিউচার ক্যাশ ইনফ্লো যেটা হয় সেটার প্রেজেন্ট ভ্যালুটা কত বলে দিয়েছে, 15 লাখ। আচ্ছা, নেক্সট বলেছে দি হি ক্যান পারচেজ সেম মেশিন ফর ₹16 লাখ অন 1/4/2024। তাহলে এখানে সে সেই মেশিনটা, সেম মেশিনটা 1/4/2024-এ যদি কেনে তাহলে তার খরচ হবে 16 লাখ টাকা। এবারে কি জানতে চেয়েছে আমরা দেখে নিই। সবার ফার্স্টে 1 নম্বরে বলেছে দি প্রেজেন্ট ভ্যালু অফ দি মেশিন ইজ। তো প্রেজেন্ট ভ্যালু অফ দি মেশিন কত, প্রেজেন্ট ভ্যালু অফ দি মেশিন এটাই তো বলে দিয়েছে ডিসকাউন্টেড ভ্যালু অফ ফিউচার এক্সপেক্টেড ক্যাশ ইনফ্লো, সেটাই তো আমাদের প্রেজেন্ট ভ্যালু অফ দি মেশিন, সেটা বলে দিয়েছে আমাদের 15 লাখ, তাহলে এটাই হবে, অর্থাৎ অপশন বি। আচ্ছা, নেক্সট বলছে দি হিস্টোরিক্যাল কস্ট অফ দি মেশিন ইজ। হিস্টোরিক্যাল কস্ট মানে যে কস্টে মেশিনটা কেনা হয়েছে, মানে পারচেস কস্ট অফ দি মেশিন। তা পারচেস করেছিল কত টাকায়, 12 লাখ টাকায়, তাহলে এটা অ্যান্সার হবে অপশন এ 12 লাখ। আচ্ছা, নেক্সট বলেছে দি রিয়েলাইজেবল ভ্যালু অফ দি মেশিন। রিয়েলাইজেবল ভ্যালু মানে সেল প্রাইস অফ দি মেশিন, মেশিনটাকে সেল করলে কত টাকা পাওয়া যাবে, আর এখানে মেশিনটাকে সেল করলে 8 লাখ টাকা পাওয়া যাবে, আর তার এগেনস্টে কোনো সেলিং কস্টও নেই, তাহলে 8 লাখ টাকাই হচ্ছে আমাদের, তাহলে এটার অ্যান্সার হবে অপশন বি, 8 লাখ। আচ্ছা, নেক্সট বলেছে দি কারেন্ট কস্ট অফ দি মেশিন ইজ। এবার কারেন্ট কস্ট বলতে কি বোঝায়, কারেন্ট কস্ট মানে রিপ্লেসমেন্ট কস্ট অফ দি মেশিন। তো এখানে রিপ্লেসমেন্ট কস্ট অফ দি মেশিন কত হবে, এটাও আমি ক্যালকুলেট করে রেখেছি, দেখে নাও। তো এখানে কারেন্ট পারচেস কস্ট কত রয়েছে, যদি এখন আমরা কিনি তাহলে মেশিনটা কিনতে খরচ হবে 16 লাখ টাকা, আর এটা রয়েছে 1/4/2024-এর ডেটে, আর মেশিনটা কিনেছিল কবে, মেশিনটা অ্যাকচুয়ালি কিনেছিল 1 এপ্রিল 2021-এ, তাহলে 21 থেকে যদি কাউন্ট করি তাহলে 3বার ডেপ্রিসিয়েশন পড়বে, একটা হচ্ছে 31/3/2022-এ, তারপরে 31/3/2023, আর 31/3/2024, তাহলে 3 বছর ডেপ্রিসিয়েশন পড়বে। তাহলে এখানেও সেম ক্যালকুলেশনই করব, তাহলে এখন কিনতে গেলে মেশিনটা পড়তো 16 লাখ টাকা, তাহলে 16 লাখ ইন্টু 3 বছর ডেপ্রিসিয়েশন পড়ছে কস্টের ওপর 10%, তাহলে 3 বছর যদি ডেপ্রিসিয়েশন পড়ে তাহলে 10% ইন্টু 30%, মানে 10% ইন্টু 3 করে 30% ডেপ্রিসিয়েশন পড়বে, তাহলে 100% থেকে 30% মাইনাস করলে 70% হয়, তাহলে 16 লাখ ইন্টু 70% করবো, ডাইরেক্টলি আমরা অ্যান্সার পেয়ে যাব 11,20,000, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে এখানে অপশন রয়েছে 11,20,000, অপশন ডি, তাহলে এটাই হবে আমাদের অ্যান্সার। আচ্ছা, নেক্সট যদি আমরা দেখি 5 নম্বরে কি বলেছে, অ্যাকর্ডিং টু কস্ট কনসেপ্ট দি মেশিন শুড বি রেকর্ডেড ইন দি বুকস অফ অ্যাকাউন্টস অ্যাট ইটস। এটা বলেছে যদি আমরা কস্ট কনসেপ্ট দেখি, কস্ট কনসেপ্ট অনুযায়ী কোনো মেশিনটাকে কি ভ্যালুতে বইতে রেকর্ড করা উচিত। তো এটা আমরা আগের ভিডিওতেই দেখেছি, কস্ট কনসেপ্ট বলতে বোঝায় হিস্টোরিক্যাল কস্ট কনসেপ্ট, মানে যে ভ্যালুতে মেশিনটা কেনা হয়েছে সেই ভ্যালুতেই রেকর্ড করা উচিত, তাহলে এটার অ্যান্সার হবে অপশন সি, হিস্টোরিক্যাল কস্ট। নেক্সট আমরা পরের কেস স্টাডিতে চলে আসি। তো এখানে কেস স্টাডিতে কি বলেছে আগে আমরা পড়ে নিই। বলেছে মিস্টার আনন্দ কারার ইজ এ ট্রেডার হু অলওয়েজ পারচেজেস গুডস ফ্রম দিল্লি অ্যান্ড
sells them on wholesale basis in Kolkata only. এবারে আনন্দ করার যে আছে ট্রেডার বলেছে, তো সে গুডসটা পারচেস করে কোথা দিয়ে, গুডসটা কেনে দিল্লি থেকে এবং সেটাকে হোলসেল বেসিসে অর্থাৎ পাইকারি বেসিসে সেটাকে বিক্রি করে দেয় কলকাতায়, শুধুমাত্র কলকাতায় বিক্রি করে। He records all goods and assets purchased at their acquisition price in the books of accounts. সে কিভাবে রেকর্ড করে, তার কেনা অ্যাসেট এবং গুডসগুলো সে রেকর্ড করে অ্যাকুইজিশন প্রাইসেই অর্থাৎ হিস্টোরিক্যাল কস্টেই সে রেকর্ড করে। বাট অ্যাট দি এন্ড অফ দি অ্যাকাউন্টিং ইয়ার হি ভ্যালুজ আনসোল্ড গুডস অ্যাট কস্ট প্রাইস অর মার্কেট প্রাইস হুইচ এভার ইজ লেস। কিন্তু বছরের শেষে যে গুডসটা পড়ে থাকে অর্থাৎ আনসোল্ড অবস্থায় পড়ে থাকে সেইটাকে আবার ভ্যালু করে কস্ট প্রাইস আর মার্কেট প্রাইস এই দুটোর মধ্যে যেটা ছোট সেটাতে। He prepares profit and loss account, balance sheet and cash flow statement as financial statements at the end of each accounting year. তো প্রত্যেক বছরের শেষে সে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট মেনটেন করে, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট প্রিপেয়ার করে, ব্যালেন্স শিট প্রিপেয়ার করে আর ক্যাশ ফ্লো স্টেটমেন্ট প্রিপেয়ার করে। While preparing the financial statements, he follows the relevant accounting standard properly. তো যখন ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটা সে প্রিপেয়ার করে তখন ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টগুলোর যে রিলেটেড অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড থাকে সেটা সে মেনেই প্রিপেয়ার করে। এবারে আমাদের কি জানতে চেয়েছে দেখে নিই। এখানে বলেছে আইডেন্টিফাই দি জিএসটি পেড বাই মিস্টার আনন্দ অন গুডস পারচেস। তো মিস্টার আনন্দ যে গুডসটা পারচেস করছে সেটার এগেনস্টে তাকে কোন জিএসটি পে করতে হবে। তো এখানে দেখো আমরা আগেই কনসেপ্টটা বুঝে নিয়েছিলাম যে জিএসটি কী রকমের হয়। তো এখানে জিএসটি যেটা আছে এটা দিল্লির থেকে গুডস পারচেস করছে যেটা কলকাতায় বিক্রি হবে, তাহলে এটা বেসিক্যালি রয়েছে কি, এটা রয়েছে ইন্টার স্টেট সাপ্লাই, একটা অন্য স্টেট থেকে কেনা হচ্ছে, তাহলে এটা ছিল ইন্টার স্টেট সাপ্লাই। ইন্টার স্টেট সাপ্লাইয়ের ক্ষেত্রে আইজিএসটি লেভি হয়, আইজিএসটি চার্জ করা হয়, তাহলে এটার অ্যান্সার হবে অপশন ডি আইজিএসটি। নেক্সট বলেছে আইডেন্টিফাই দি টাইপ অফ জিএসটি কালেক্টেড বাই মিস্টার আনন্দ অন গুডস সোল্ড। এবারে মিস্টার আনন্দ যে বিক্রি করে সে তো কলকাতাতেই বিক্রি করে, কলকাতাতে থেকে কলকাতাতেই বিক্রি করে, তাহলে এটা তো হয়ে গেল আমাদের ইন্ট্রা স্টেট সাপ্লাই, মানে ওই স্টেটে থেকেই ওই স্টেটে বিক্রি করছে, তাহলে তো ইন্ট্রা স্টেট হয়ে গেল, উইদিন দি স্টেট। তো উইদিন দি স্টেট হলে সিজিএসটি আর এসজিএসটি এই দুটো লাগু হয় বা এই দুটো লেভি হয়, তাহলে অপশন সি হবে আমাদের অ্যান্সার, সিজিএসটি অ্যান্ড এসজিএসটি। নেক্সট 8 নম্বর, গুডস অ্যান্ড অ্যাসেটস পারচেজড আর রেকর্ডেড বাই মিস্টার আনন্দ ইন দি বুকস অফ অ্যাকাউন্টস অ্যাট দেয়ার। এখানে বলেই দিয়েছিল তাদের অ্যাকুইজিশন প্রাইসে রেকর্ড করা, অ্যাকুইজিশন প্রাইস মানেই হচ্ছে হিস্টোরিক্যাল কস্ট, তাহলে এটার অ্যান্সার হবে অপশন এ হিস্টোরিক্যাল কস্ট। আচ্ছা নেক্সট বলেছে আইডেন্টিফাই দি অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড ফলোড বাই মিস্টার আনন্দ ইন ভ্যালুয়েশন অফ আনসোল্ড গুডস। তো আনসোল্ড গুডসের ক্ষেত্রে বলা ছিল সে মার্কেট প্রাইস আর কস্ট প্রাইসের মধ্যে যেটা ছোট সেই ভ্যালুতে রেকর্ড করে আনসোল্ড গুডস, তাহলে এটা বেসিক্যালি সে ফলো করে অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড 2। অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড 2 ওয়াইজই কিন্তু কনজারভেটিজম যে কনসেপ্টটা রয়েছে সেটা ফলো করা হয়। তো ওই মেথড অনুযায়ী সেটা হচ্ছে রেকর্ড করতে হয় মার্কেট প্রাইস আর কস্ট প্রাইসের মধ্যে যেটা ছোট সেটাতে, অর্থাৎ এটার অ্যান্সার হবে অপশন বি অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড 2, যেই স্ট্যান্ডার্ডে বলা আছে ভ্যালুয়েশন অফ গুডস। নেক্সট আমরা 10 নম্বর এটা দেখে নিই। এখানে বলেছে আইডেন্টিফাই দি অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড ফলোড বাই মিস্টার আনন্দ ইন প্রিপারেশন অফ ক্যাশ ফ্লো স্টেটমেন্ট। তো এখানে কেস স্টাডির একেবারে লাস্টেই বলা ছিল সে সমস্ত ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টসগুলো প্রিপেয়ার করে অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড মেনে। তো ক্যাশ ফ্লোর অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড হলো, ক্যাশ ফ্লো স্টেটমেন্টের অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড হলো অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড 3, তাহলে এটার অ্যান্সার হবে অপশন সি। আজকের ভিডিও এখানেই শেষ। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট সেকশানে জানাও, এবং এই ভিডিওটা থেকে যদি নতুন কিছু শিখে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং দেখতে থাকো কমার্স লেসন।